আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ। বেলা 11টায় তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তেমন কোনো কার্যক্রম শুরু হয়নি। এর আগে শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় শিক্ষার্থীরা খুবই অনিশ্চয়তা রয়েছেন। আর কালক্ষেপণ চান না তারা। বিশ্ববিদ্যালয়ে যে মডেলই হোক, অংশীজনদের মতামতের আলোকে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ দিতে হবে। এদিকে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। গেল রাত 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ নেওয়াজ হলের সামনে ফুটপাত দখলকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। উভয় পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় এবং ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে সাংবাদিক সহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাবির ভিপি সাদিক কায়েম সহ ছাত্রনেতারা কাজ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা দাঁড়ায় আছি, মিটমাট করতে কথা বলতেছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুঁড়ে মারা শুরু করছে আর কি। যখনই ওইখান থেকে মানে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো, এটা হয়তো হইতো না। ঢাকা ভার্সিটির শাহনেওয়াজ হলের সামনে ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা নেব অবশ্যই। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। গতকাল বিকেলে রাজধানী কেন্দ্রের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতি ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। বলেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, যখনই ঘোষণা দিবে সরকার আমরা রাজি। আমরা 1 মিনিটের মধ্যে এই রাস্তা পথ দিয়ে খালি করে দিয়ে আমরা আমাদের শিক্ষাঙ্গনে আপনাদের সন্তানদেরকে পড়াতে আমরা নিয়োজিত থাকব। কথা দিয়েছিলেন আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% ঈদ বোনাস নিয়ে আমাদের একটা প্রজ্ঞাপন হবে। কথা দিয়ে কথা রাখিনি। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা রাজপথে থাকতে চাই না। আমরা শিক্ষার্থীকে পড়াতে চাই, আমরা শ্রেণীমুখী হতে চাই। শুধু আমাদের দাবিটুক মেনে নিলেই আমরা শ্রেণী কক্ষে চলে যাব। জুলাই আগস্টের হত্যাযোগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় বিচারের সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন চলছে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্কে প্রথম দিনের শুনানিতে রোববার অভিযোগের প্রেক্ষাপট হিসেবে আওয়ামী শাসনামলে সংঘটিত বিভিন্ন অপকর্মের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এর আগে বুধবার এই মামলার 54তম ও সবশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের দিকে গড়াবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক এবং খাদ্য প্রক্রিয়াকরণকারীদের সহায়তার লক্ষ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
ডিএডিকে সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে IFADর সভাপতি আলভারো লারিওর সঙ্গে এক বৈঠকে অধ্যাপক ইউনুস এই প্রস্তাব দেন। বলেন, এই তহবিল দারিদ্র্যদের জন্য স্বাস্থ্যসেবা সহ সামাজিক সমস্যাগুলো সমাধান করবে এবং যুব, কৃষক, নারী এবং মৎস্য শিল্পে জড়িতদের মধ্যে উদ্যোক্তা তৈরি করবে। সাক্ষাতে বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ ধরার শিল্প চালু সহায়তা সহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি এই বিষয়ে জানাতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখান থেকে। দীপ্ত, শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রার সর্বশেষ কি খবর আপনার কাছে রয়েছে, তারা এখন কোথায় আছেন, বিস্তারিত জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন যে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি, ঘেরাও কর্মসূচি, পরিস্থিতি বুঝে তারা যে কর্মসূচিটি গ্রহণ করেছে সেই কর্মসূচি অনুযায়ী 11টার কিছু পরে শিক্ষা ভবনের সামনে এসে উপস্থিত হয়েছে এবং শিক্ষা ভবনের সামনে সচিবালয় যাওয়ার যে রোডটি সেটি কিন্তু আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে আসলে ব্লক করে দিয়েছে যাতে তারা ভিতরে ঢুকতে না পারে। তো তারা কিন্তু পুলিশের সাথে কোনো হট্টগোল না করে রাস্তায় অবস্থান করছে এবং তাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে 2025 যে আইন, সেই আইনের যে খসড়া সে অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং তারা এই রাজপথ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত রোডম্যাপ বা নির্দিষ্ট ঘোষণা বা তারিখ না আসবে, সেই পর্যন্ত কিন্তু রাজপথ ছাড়বে না এবং পড়ার টেবিলে যাবে না, এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা একটু একজন এখানে শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু আপনাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। অনেকদিন আমাদের এই অধ্যাদেশের খসড়া অনেকদিন আগে প্রকাশিত হলে এখন পর্যন্ত আমাদের যে অধ্যাদেশ জারি হবে এখন পর্যন্ত হয়নি। বিভিন্ন ক্যাডাররা এই অধ্যাদেশের জারি বিষয়ে অনেক তালবাহানা করতেছে, অনেক সিন্ডিকেট করতেছে। আমরা চাই এই শিক্ষার সিন্ডিকেট বন্ধ হোক এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হোক। আমাদের একটাই দাবি, আমাদের অধ্যাদেশ এই সপ্তাহের মধ্যে আজকের মধ্যে হয় জারি করতে হবে, না হয় সময় জানিয়ে দিতে হবে যে এত তারিখের মধ্যে আমাদের অধ্যাদেশ জারি হবে। শুনছিলেন মারফি যে তারা শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তাদের যে আইন রয়েছে সেই আইনটি কিন্তু আজকের মধ্যে বাস্তবায়ন করতে যদি আজকের ভিতরে সম্ভব না হয় সেক্ষেত্রে একটি নির্দিষ্ট তারিখ কিংবা রোডম্যাপ দিয়ে দিতে, তাহলে কিন্তু তারা রাজপথ ছেড়ে দেবে এবং তাদের যে ক্যাম্পাস সেখানে ফিরে যাবে। তো মারফি, এই ছিল শিক্ষা ভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। মারফি। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ রাত 12টায় ভোট চাইতে পারবেন প্রার্থীরা। এরই মধ্যে সকাল থেকে শুরু হয়েছে তাদের ব্যস্ততা। বিভিন্ন হল, রেল স্টেশন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় ভোটারদের সঙ্গে করছেন মতবিনিময়। এদিকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনও। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগামী 15ই অক্টোবর 12টি প্যানেলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামবেন প্রার্থীরা। এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, সকাল থেকে এ পর্যন্ত প্রার্থীদের প্রচারণা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এবং সার্বিক পরিবেশ কেমন দেখছেন সেখানকার জানাবেন। জি মারফি, আসলে যেমনটি বলেছেন, আমি যদি বলে থাকি আসলে দীর্ঘ 35 বছর পর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাস জুড়েই কিন্তু আসলে খুবই উৎসবের আমেজ বিরাজ করছে। এখানে বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু বলছেন আসলে তারা কিন্তু এই ভোটটা দেওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে। তারা তাদের পছন্দ মতো যোগ্য প্রার্থীকে তারা ভোট দিতে পারবেন বলে তারা কিন্তু
প্রত্যাশা করছেন। অনেক সাধারণ শিক্ষার্থী বলেন আসলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে আবাসন এবং যাতায়াত সমস্যা। এই দুটি সমস্যা যারা হয়তো সমাধান করতে পারবেন তাদেরকে তারা ভোট দিবেন বলে এমনটাই মনে করেন। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু চট্টগ্রাম শহর থেকে 15 কিলোমিটার দূরে, সেজন্য কিন্তু আসা যাওয়াতে যথেষ্ট কষ্ট হয়। সেজন্য এই দুটা বিষয়কে সবাই গুরুত্ব দিচ্ছে এবং যে 12টি প্যানেল হয়েছে সে প্রত্যেক প্যানেলে কিন্তু আরেকটা বিষয়কে গুরুত্ব দিতেন, সেটি হচ্ছে যে নারী বান্ধব আসলে ক্যাম্পাস। যেহেতু আসলে এখানে নারীদেরকে প্রাধান্য দিচ্ছেন, সেজন্য সবাই বলছেন আসলে নারীদেরকে গুরুত্ব দিয়ে তারা সেভাবে ইশতেহার তৈরি করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং প্রতিটি জায়গায় তারা অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছেন এবং একই সাথে শুধুমাত্র গোপন কক্ষটি ছাড়া বাকি সব জায়গায় সিসি ক্যামেরা ইতিমধ্যে লাগানো হয়েছে এবং বাইরে বড় বড় LED স্ক্রিনও লাগানো কমপ্লিট হয়েছে। যতক্ষণ পর্যন্ত আসলে ভোট গণনা করা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই সিসি ক্যামেরা LED স্ক্রিনগুলো চালু থাকবে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আর প্রার্থী যারা হয়েছেন তারা কিন্তু আশ্বাস দিতেন তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে কিন্তু তারা বিভিন্ন ধরনের যেই সমস্যাগুলো আছে সেগুলি তারা সমাধান করবেন এবং তারা আশ্বস্ত করতেছেন আসলে বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো আছে, বিশেষ করে ডাইনিং সমস্যা এবং আবাসন সমস্যা, সেই বিষয়গুলো তারা গুরুত্ব দিবেন এবং একই সাথে যাতায়াতের যে সমস্যাগুলো আছে তারা কিন্তু বিভিন্নভাবে সেগুলিকে গুরুত্ব দিচ্ছেন। তবে এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে একেবারে সকাল থেকেই সবার সাথে মত বিনিময় করছেন এবং বিভিন্ন ধরনের লিফলেট সম্মিলিত তাদের ব্যালট নাম্বার এগুলো কিন্তু সবার কাছে তুলে ধরছেন এবং তারা বলছেন আসলে তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের যেই সমস্যাগুলো আছে সেগুলো তারা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন এবং একই সাথে নির্বাচন কমিশনার জানিয়েছেন তারা ডাকসু এবং জাকসু নির্বাচনের যেই ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো দেখে তারা এবার একটা সুষ্ঠু সুন্দর সত্য নির্বাচন উপহার দিতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীরাও আশা করছেন সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন তারা পাবেন। মারফি, এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে প্রার্থীরা তাদের ইশতেহার সংবলিত লিফলেট বিতরণ করেন। জয়ী হতে শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এদিকে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এই প্রচারণা এখন আমাদের ক্যাম্পাসে আপনারা অবগত আছেন যে দেখতে পাচ্ছেন যে একটা দারুণ চমৎকার একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেউ গান গেয়েতে, কেউ হচ্ছে যে হেসে খেলে তাদের লিফলেট গুলো বিভিন্ন রঙে বেরঙে সাজিয়ে তারা হচ্ছে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রচারণায় শেষ মুহূর্তে চলে এসেছে, আমরা চূড়ান্ত পর্যায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এখন বাধা বিপত্তি তেমন একটা দেখছি না, বরং আমাদের কাছে একটা সুযোগ বলতে পারি যে 24-25 শিক্ষাবর্ষে নবীনবরণ হচ্ছে আজকে। তো সেই জায়গা থেকে দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ রকি। প্রার্থীদের প্রচারণার কি অবস্থা দেখছেন এবং ভোটারদের মধ্যে নির্বাচনের আবেজ কেমন দেখছেন জানাবেন। মারফি, নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে রাকসু নির্বাচনের আসলে প্রচারণা কতটা জমজমাট হয়ে উঠেছে। প্রার্থীরা ঠিক এইভাবে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং নেচে গেয়ে বিভিন্ন কথা ছলে কিন্তু তাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারগুলি কিন্তু আসলে তারা দিচ্ছেন। এছাড়াও আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি যে তারা কিন্তু অনেকটা উৎফুল্ল যে আগামী 16 অক্টোবর যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। একজন প্রার্থী রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। সংক্ষেপে একটু বলবেন যে এই যে ব্যতিক্রমী আপনি যে প্রচারণা চালাচ্ছেন, কেমন লাগছেন ভোটারদের মানে সারাটি কেমন? আচ্ছা, আমি শাহরিয়ার আলম মথি, আমি নির্বাচন করছি সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ব্যালট নম্বর 5, আর আমার প্যানেল হচ্ছে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। আপনারা জানেন আমাদের প্যানেল কতটা ইনক্লুসিভ হয়েছে, তো সেই জায়গা থেকে আর আজকে আমি যেহেতু সহসাংস্কৃতিকে নির্বাচন করছি, চেষ্টা করছি আমরা গান নিয়ে করার, কারণ গান হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ এবং জানেন যে বাউল গান হচ্ছে আমাদের একদম শেকড়ের। তো আজকে এই জন্যে আমি চেষ্টা করছি প্রচারণা বাউল গান দিয়ে শুরু করতে এবং আজকে আমি বেশ সাড়া পাচ্ছি।
দেখছেন আসলে যে এইভাবে আসলে বিভিন্ন কৌশলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং গতকালকে কিন্তু রাকসু নির্বাচন কমিশন আমরা দেখেছিলাম যে যারা প্রার্থী রয়েছেন পুলিং এজেন্ট রয়েছেন তাদের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি উপাচার্যের পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলনে কিন্তু জানানো হয়েছে যে নির্বাচনের তারা সব ধরনের যে প্রস্তুতি সেটিও তারা সম্পন্ন করেছেন। তো মারফি, এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রচার প্রচারণা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।